এমন একটা দেশ যেখানে বাইরের পৃথিবীর আলো ঢোকে না, যে দেশের ভেতরে কি চলছে সেটা জানার ক্ষমতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোরও নেই পুরোপুরি। সেই দেশের একজন মানুষ একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এমন একটি কথা বললেন যেটা শোনার পর বিশ্বের প্রতিটি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চুপ হয়ে গেছে। একটা অদ্ভুত শীতল কাঁপুনি ছড়িয়ে পড়ছে চারদিকে। কিন্তু সেই কথাটা কি ছিল সেটা বোঝার আগে একটু অন্যদিকে তাকাতে হবে, কারণ এই গল্পটা শুরু হয়েছে অনেক আগে, অনেক দূরে, সমুদ্রের নীল জলের নিচে। মধ্যপ্রাচ্যে যখন আকাশ কাঁপছিল বোমার শব্দে, যখন গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল শত শত মানুষের আর্তনাদ, তখন পৃথিবীর অন্য প্রান্তে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো কোনো সংবাদপত্রের প্রথম পাতায় আসেনি, কোনো টেলিভিশনের ব্রেকিং নিউজ হয়নি। অথচ এই ঘটনাগুলোই হয়তো আগামী দশকের বিশ্ব ব্যবস্থার চেহারা নির্ধারণ করে দেবে। প্রথম গল্পটা শুরু হয় সাগরের বুকে। আমেরিকা তাদের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের জলসীমায়। বিশাল সেই রণতরী যার ডেকের উপর দাঁড়ালে মনে হয় একটা ভাসমান শহর। যুদ্ধবিমান ওঠানামা করছে, রাডার ঘুরছে। লোহার এই বিশাল দানবটা যেন পুরো এলাকার আকাশ আর সাগর নিয়ন্ত্রণে রেখেছে। নোনা বাতাসের মধ্যে ভেসে আসছে জ্বালানি তেলের কড়া গন্ধ। কিন্তু ঠিক সেই সময় কোনো শব্দ না করে, কোনো সতর্কবার্তা না দিয়ে সেখানে ভেসে এলো একটা জাহাজ। দেখতে একেবারেই সাধারণ, কোনো যুদ্ধজাহাজের চেহারা নেই ওর, কোনো কামান নেই, নেই কোনো ক্ষেপণাস্ত্র। কিন্তু জাহাজের ভেতরটা ছিল সম্পূর্ণ অন্য একটা জগৎ। প্রতিটি তলায় সাজানো ছিল এমন সব যন্ত্রপাতি যেগুলো শত্রুপক্ষের রাডার থেকে শুরু করে অভ্যন্তরীণ যোগাযোগ, এমনকি কোন বিমান কোন দিকে উঠছে বা কোন জাহাজ কোথায় নোঙর করছে সবকিছু ধরে ফেলতে পারে। এটা ছিল বেইজিং এর পাঠানো আধুনিক ইলেকট্রনিক গোয়েন্দা জাহাজ। আর এই জাহাজটি যে তথ্য সংগ্রহ করলো সেটা সোজা চলে গেল তেহরানের কাছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী রণতরীর অবস্থান, তার যুদ্ধবিমানের ওড়ার ধরন, তার যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, সবকিছু। কিন্তু এটা শুনে যদি মনে করা হয় গল্প শেষ, তবে সেটা বড় ভুল। আসলে গল্প এখান থেকেই শুরু হচ্ছে। বেইজিং এর পর মস্কোর পালা। রাশিয়া তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলো মোতায়েন করলো এমন একটা জায়গায় যেখান থেকে ইরানের আকাশসীমায় পৌঁছাতে সময় লাগে মিনিটেরও কম। এই পদক্ষেপটা ছিল একটা নীরব ঘোষণা। রাশিয়া কাউকে কিছু বলেনি সরাসরি, কিন্তু তাদের যুদ্ধবিমানগুলোর অবস্থান দেখলেই বার্তাটা পরিষ্কার। ইরানকে একা ভাবার কোনো কারণ নেই। আর তারপরে এলো সেই মুহূর্ত, যে মুহূর্তটার কথা শুরু হয়েছিল পিয়ংইয়ং থেকে। সেই রহস্যময় রাজধানী যেখানে রাতের আকাশে তারা ছাড়া আর কোনো আলো জ্বলে না, যে শহরের রাস্তায় গাড়ির চেয়ে সৈন্য বেশি, সেই শহর থেকে একটি ঘোষণা এলো যেটা পুরো বিশ্বের সামরিক হিসাবকে এলোমেলো করে দিল। পিয়ংইয়ং থেকে জানানো হলো তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরান চাইলে তাদের হাতে তুলে দেওয়া হবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্র যার পাল্লা হাজার হাজার কিলোমিটার, যেটা মহাকাশের সীমানা ছুঁয়ে আবার নেমে আসে পৃথিবীতে, তার নির্ধারিত লক্ষ্যবস্তুর ঠিক উপরে। তাদের দাবি অনুযায়ী এই অস্ত্রের মাত্র একটি আঘাতেই ইসরায়েলের সম্পূর্ণ প্রতিরক্ষা কাঠামো ভেঙে পড়তে পারে। এখন একটু থামতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে এটা কি শুধুই রাজনৈতিক হুমকি? নেতারা তো এমন কথা প্রায়ই বলেন, কিন্তু এবারের পরিস্থিতিটা আলাদা। কেন আলাদা সেটা বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। 80-র দশক। ইরান আর ইরাক তখন একে অপরের গলা চেপে ধরেছে 8 বছরের সেই ভয়াবহ যুদ্ধে। তেহরানের তখন ভীষণ দরকার ছিল ক্ষেপণাস্ত্র, কিন্তু কেউ দিতে রাজি ছিল না। পশ্চিমা বিশ্ব সব দরজা বন্ধ করে দিয়েছিল তাদের মুখে। কিন্তু সেই অন্ধকার সময়ে একটি দরজা খোলা ছিল, পিয়ংইয়ং এর দরজা। সেদিন যে গোপন সম্পর্কের বীজ বোনা হয়েছিল 4 দশক ধরে, সেটা বড় হয়েছে নীরবে, অন্ধকারে, পৃথিবীর চোখের আড়ালে। আজ সেই গাছে ফল ধরেছে, আর সেই ফলটা এখন সবার সামনে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেও না। যুদ্ধ শুধু বন্দুক আর বোমা দিয়ে হয় না।
যুদ্ধের আরেকটা ময়দান আছে যেটা অনেক সময় বোমার চেয়েও বেশি ক্ষতি করে, সেটা হলো অর্থনীতি আর কূটনীতির ময়দান। আর সেই ময়দানে ইসরায়েল এইমাত্র এমন একটা আঘাত পেয়েছে যেটা কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে কম ধ্বংসাত্মক নয়। ব্রাজিল দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় অর্থনীতি, বিশ্বের উদীয়মান পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম। এই দেশটি একটি কলমের আঁচড়ে বাতিল করে দিল ইসরায়েলের সাথে $134 মিলিয়ন একটি সামরিক চুক্তি। ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র কোম্পানির সাথে করা এই চুক্তিতে ব্রাজিলের সেনাবাহিনীর জন্য স্বচালিত কামান সরবরাহের কথা ছিল, কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিলেন গাজায় যা ঘটেছে সেটা মেনে নিয়ে ইসরায়েলের সাথে ব্যবসা করা কোনোভাবেই সম্ভব নয়। এখন একটু গভীরভাবে ভাবতে হবে, ব্রাজিল যদি এই পথে হাঁটতে পারে তাহলে আগামীকাল কে কে এই কাতারে দাঁড়াবে? ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি তুরস্ক? ইসরায়েলের অর্থনীতির অন্যতম স্তম্ভ হলো তাদের অস্ত্র রপ্তানি। যদি সেই অস্ত্রে একের পর এক আঘাত আসতে থাকে তাহলে কতদিন দাঁড়িয়ে থাকবে সেই কাঠামো? আর ঠিক এই সময় মাটিতে যা ঘটছে সেটা আরো ভয়াবহ। বাহরাইনে আমেরিকার সম্পূর্ণ সামরিক ঘাঁটিতে আছড়ে পড়েছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে, মাটিতে আগুনের লেলিহান শিখা, গোলাগুলির শব্দে কাঁপছে পুরো এলাকা। শুধু সামরিক স্থাপনা নয়, সৈন্যদের বিনোদন কেন্দ্র পর্যন্ত আক্রান্ত হয়েছে। কুয়েতে দুটি গুরুত্বপূর্ণ আমেরিকান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। একটা ছিল গোলা বারুদের বিশাল মজুত কেন্দ্র, বিস্ফোরণের শব্দে কাঁপছে আশেপাশের মরুভূমি। আর অন্যটি শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা নাজুক। সেটা ছিল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার কেন্দ্র। প্যাট্রিয়ট রাডার মানে কি? এটা বলতে পারেন প্রতিরক্ষা ব্যবস্থার চোখে আকাশ থেকে কোনো হুমকি আসছে কিনা সেটা আগে থেকে দেখার যন্ত্র। এই চোখ যদি অন্ধ হয়ে যায় তাহলে বাকি সব অস্ত্র, বাকি সব ক্ষেপণাস্ত্র সবকিছু অর্থহীন হয়ে পড়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই রাডার ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুয়েতে মোতায়েনকৃত আমেরিকার পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো কার্যত একটা খোলস মাত্র। জর্ডানেও একই দৃশ্য। আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যুদ্ধ বিমান রাখার সুসজ্জিত হ্যাঙ্গার, যেগুলোকে দুর্ভেদ্য মনে হতো সেগুলো ধ্বংস হয়ে গেছে। পোড়া কংক্রিটের গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। এই হামলার বার্তাটা খুবই স্পষ্ট, যে দেশ আমেরিকাকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে সেই দেশও নিরাপদ নয়। সিরিয়া আর ইরাকি কুর্দিস্তানের আরবিলে হামলার খবর পাওয়া গেছে। পশ্চিমা সামরিক কর্মকর্তারাও নিহত হয়েছেন। যদিও এটা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, সংযুক্ত আরব আমিরাতেও হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার পুরো ছবিটা একসাথে দেখতে হবে, মনে মনে একটা মানচিত্র কল্পনা করতে হবে। বাহরাইন, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, প্রতিটি জায়গায় আক্রমণ। এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা কোনো সুপরিকল্পিত কৌশলের অংশ? সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের সুকৌশল সম্পূর্ণ পাল্টে গেছে। আগে তারা শুধু প্রতিরোধ করত, হুমকি দিত, সতর্ক করত, কিন্তু এখন তারা আঘাত করছে। আর সেই আঘাত হচ্ছে পরিকল্পিত, সমন্বিত ও নির্ভুল। ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার, শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানানো। এগুলো কোনো তাৎক্ষণিক সিদ্ধান্তের ফল নয়, এর পেছনে আছে দীর্ঘ প্রস্তুতি। আর সেই প্রস্তুতিতে কাদের হাত আছে এতক্ষণে নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে। বেইজিং এর গোয়েন্দা তথ্য, মস্কোর আকাশ সুরক্ষা, পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। তিনটি আলাদা দেশ, তিনটি আলাদা শক্তি, কিন্তু একটাই লক্ষ্য। কোনো কাগজের স্বাক্ষর হয়নি, কোনো আনুষ্ঠানিক জোট ঘোষিত হয়নি, কিন্তু মাঠে যা ঘটেছে সেটা কোনো আনুষ্ঠানিক জোটের চেয়ে অনেক বেশি কার্যকর। এবার একটু ওপর থেকে দেখতে হবে। একদিকে উত্তর কোরিয়া বলছে ক্ষেপণাস্ত্র দেবে, চীন তথ্য দিচ্ছে, রাশিয়া ছাতা মেলে ধরছে, ইরান সরাসরি আঘাত হানছে। অন্যদিকে ব্রাজিলের মতো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। আমেরিকার ঘাঁটিগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর মধ্যপ্রাচ্যের মানচিত্রে প্রতিদিন নতুন রক্তের দাগ পড়ছে। এই যে ছবি, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি শুধুই আরেকটি আঞ্চলিক সংঘাত যেটা কিছুদিন পর থেমে যাবে, নাকি বিশ্ব এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখান থেকে পৃথিবীর আর কোনো পিছনে ফেরার পথ নেই? বিশ্লেষকেরা বলছেন বছরের পর বছর যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একদিন একটি পাল্টা শক্তি দাঁড়িয়ে যাবে। এশিয়া, মধ্যপ্রাচ্য আর গ্লোবাল সাউথের দেশগুলো একদিন একসাথে বলবে আর নয়। সেই দিনটা কি চলে এসেছে? আমেরিকা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে? যেভাবে কাবুলের বিমানবন্দরে সেই লজ্জাজনক প্রস্থান ঘটেছিল, সেটা কি আবারও ঘটবে?
ইসরায়েল কি ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে নিঃসঙ্গ হয়ে পড়বে? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর আজকে কারো কাছেই নেই। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, বিশ্ব রাজনীতির মধ্যাকর্ষণ কেন্দ্র এখন স্থান বদল করছে। পুরনো সমীকরণগুলো ভেঙে পড়েছে, নতুন শক্তিরা মাথা তুলে দাঁড়াচ্ছে। আর এই পরিবর্তনের ঢেউ কোন তীরে আছড়ে পড়বে সেটা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের ওপর। উত্তর কোরিয়া কি সত্যিই তাদের মারণাস্ত্র তেহরানের হাতে তুলে দেবে? ব্রাজিলের পথ ধরে আর কোন দেশ ইসরায়েলকে এখন একা ফেলে যাবে? বিশ্ব কি সত্যিই একটা বৈশ্বিক সংঘাতের একেবারে দোরগোড়ায়, নাকি এটা শুধু একটা রাজনৈতিক দাবার খেলা যেখানে আসল চালটা এখনো চালা হয়নি? কারিমা, ভোরের আকাশ।